নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তরিক দৃষ্টিতে পরিবর্তিত ত্রিপুরার হাসি মুখগুলো এখন ভীষণভাবে আনন্দ দেয়। সন্ত্রাসের বদলে এখন ত্রিপুরা পেয়েছে বিকাশ। সোমবার সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে একথা জানান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। কাঁঠালের বিচি খেয়ে পেটের খিদে মেটানো মানুষ আজ স্বপ্ন দেখছে ভবিষ্যতের। এটাই পরিবর্তিত ত্রিপুরার অন্যতম উদাহরণ। আজ গ্রাম পাহাড়ি প্রত্যন্ত এলাকায় অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে যাচ্ছে বিকাশ ত্রিপুরার সুফল। বিনা আন্দোলনে মিলছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, বিদ্যুৎ, পানীয় জল, শিক্ষা এবং স্বাস্থ্য। কিন্তু একসময় পাহাড়ি সহজ সরল মানুষকে এ মৌলিক অধিকারের দাবিতে দীপ্ত মিছিল সংগঠিত করতে হতো পাহাড়ের আঁকা বাঁকা পথে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার বিশেষ দৃষ্টিতে গোটা উত্তর পূর্বাঞ্চলের সাথে ত্রিপুরা এগিয়ে চলেছে। 2018 সালে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব পাহাড়ের ঘরে ঘরে পৌঁছে আশ্বাস দিয়েছিলেন ডাবল ইঞ্জিন সরকার ডাবল গতিতে ত্রিপুরার বিকাশ ঘটাতে তাদের বাড়িতে বিদ্যুৎ, পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পৌঁছে দেবে। রাজ্যের মুখ্য সচিব সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বৈঠক করে দ্রুত পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য নির্দেশ দিয়েছিলেন। 2018 পর গত 7 বছরে সে প্রতিশ্রুতি পূরণ করে চলেছে বর্তমান সরকার। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিজ সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন, 2015 থেকে প্রথমে জনসম্পর্ক শুরু করেছেন। প্রদেশ বিজেপির সভাপতির দায়িত্বভার গ্রহণ করার সুবাদে প্রান্তিক ত্রিপুরার বিভিন্ন জনপদ পর্যন্ত যাওয়ার সুযোগে বামফ্রন্ট সরকারের উন্নয়নের প্রকৃত বাস্তব চিত্র দেখে স্তম্ভিত হয়েছেন। কিভাবে এতগুলো বছর সহজ সরল মানুষদের অধিকাংশ অধিকার ও সরকারি সহায়তা থেকে বঞ্চিত রেখে এক কাল্পনিক এবং অসত্য স্বর্ণ রাজ্যের গল্প মানুষের সামনে তুলে ধরা হতো। ক্ষমতার আস্ফলনে পদদলিত হয়েছে নিরীহ মানুষের ভবিষ্যৎ। সন্ত্রাসের মুখে চেপে রাখা এ মানুষদের চোখে মুখে এক নির্বাক প্রতিবাদ ও মুক্তির সূর্যের অপেক্ষা যেন স্পষ্ট অনুভব করা গিয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা দেশে প্রবাহমান বিকাশ ধারায় বিশ্বাস স্বরূপ 2018 সালে বহু প্রতীক্ষিত মুক্তির সূর্য উদিত হয়ে বামফ্রন্ট সরকারের জায়গায় প্রতিষ্ঠিত হল ত্রিপুরাবাসীর সরকার। বঞ্চিত ও অভাব পীড়িত মানুষের না বলা ব্যথাগুলো প্রথম থেকে মনে একটা বড় জায়গা দখল করে রেখেছিল। ত্রিপুরাবাসীর আশীর্বাদ ও দলের আস্থায় মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করে প্রথম সফর ছিল গন্ডাছড়ার ধনুরামপাড়ায়। সেখানকার মানুষের খাদ্য পর্যন্ত ছিল না। কাঁঠালের বিচি খেয়ে বন থেকে বিভিন্ন সরঞ্জাম সংগ্রহ করে শিকার করে কোনো রকমে খিদা নিবারণ করত। তাদের কাছে সমস্ত সরকারি সুযোগ ও নাগরিক অধিকারগুলো পৌঁছে দিয়ে তারাও যেন সমাজের সকল অংশের মানুষের মতো সমানভাবে মাথা উঁচু করে বাঁচতে পারে, সেই উদ্যোগ শুরু হয়। আজ এই জনপদে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, বিদ্যুৎ, পানীয় জল, রাস্তা, রাবার বাগান, জমির পাট্টা, কিষাণ সম্মান নিধির আওতায় বছরে 6,000 টাকা, বিনামূল্যে চাল, সামাজিক ভাতা সহ প্রতিটি সুযোগ পৌঁছে গেছে। 1 বছর আগে একবার পড়েছিলাম যে কাঁঠালে বিচি খেয়ে এখানে থাকে লোক। তারপর আবার পরে দেখলাম আবার ধনিরামপাড়াতে ইলেকট্রিসিটি নেই, এখানে স্কুল নেই, লোক পড়াশোনা করতে পারে না, খেতে পায় না। তো দেখে আমার স্বাভাবিকভাবে আমি জনতার জন্য কাজ করতে চাই, পার্টি তো করি, আমার কষ্ট হয়েছে। তো আমি এখানে ছুটে এসেছিলাম আর আমি প্র্যাকটিক্যালি সেটা দেখেছি। দেখার পর থেকে ধনিরামপাড়া আমার হৃদয়ে বসে গেছে। আমি জানি এমন ধনিরামপাড়া, এখানে হাজারো ধনিরামপাড়া আছে, কিন্তু সেটা আইডেন্টিফাই হওয়ার কারণে আমি সঙ্গে সঙ্গে আমার চিফ সেক্রেটারি মহোদয়কে বলেছি। উনি বলেছেন, স্যার तुरंत वहाँ हम लोग चलते हैं और जो भी समाधान वहाँ बैठ के हम करेंगे।
আর আমার পুরা ভরসা আমার সিস্টেমের উপরে, আমার সেক্রেটারির উপরে। ওনারা কাজ করে দেখাবেন। আপনারা একটু সময় দিন, সারা ত্রিপুরাতে ঘুরবো, আর যেখানে অন দ্য স্পট গিয়ে ওখানে সমস্যা ওখানে সমাধান করব। যারাই চুরি সুস্বামী করে, কন্ট্রাক্টারই হোক বা অফিসার হোক, এই ধরনের করে, তারা যাতে ত্রিপুরা ছেড়ে দেয়। শুধু এই গ্রাম নয়, এটা তো একটা আমার পত্রিকার বন্ধু সেটাকে আইডেন্টিফাই করে দিয়েছে, তার জন্য আমরা চলে এসেছি। প্রত্যেকটি গ্রামের জন্য সম পরিমাণে কেন্দ্রের যারা 90% পয়সা কেন্দ্র সরকার দিচ্ছে, যাতে প্রত্যেকটি পয়সা গরিবের কাছে পৌঁছে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তরিক দৃষ্টিতে পরিবর্তিত ত্রিপুরার হাসি মুখগুলো এখন ভীষণভাবে আনন্দ দেয়। সন্ত্রাসের বদলে এখন ত্রিপুরা পেয়েছে বিকাশ। শান্তন টিভি। রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এক বিএসএফ জওয়ান। ঘটনা অমরপুর মহকুমার মহারানীতে। বর্তমানে জেপি হাসপাতালে চিকিৎসাধীন আহত বিএসএফ। অমরপুর মহকুমা মহারানী এলাকায় রহস্যজনকভাবে গুলিবিদ্ধ এক বিএসএফ জওয়ান। জানা যায়, নতুন বাজার হাসপাতাল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই বিএসএফ জওয়ানকে গোমতী জেলা হাসপাতালে রেফার করা হয়। তবে কিভাবে এই বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ হয়েছে তা জানা যায়নি। এ বিষয়ে মুখ খুলতে নারাজ বিএসএফ এর আধিকারিকরা। আহত বিএসএফ জওয়ানের নাম মণিকুণ্ডন। গোমতী জেলা হাসপাতালে কর্মরত চিকিৎসক জানান, আহত বিএসএফ জওয়ানের বুকে গুলি লেগেছে এবং বিএসএফ জওয়ান নিজের বুকে নিজে গুলি করেছেন। প্রাথমিক চিকিৎসার পর আহত বিএসএফ জওয়ানকে উন্নত চিকিৎসার জন্য জেপি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। আহত বিএসএফ জওয়ানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যান। নাম ছিল মণিকুণ্ডন। ওনার গানশট ইঞ্জুরি, নিজে চেস্টে মেরেছে গুলি, ওরা যা বললো। এখন আমরা এখানে ট্রিটমেন্ট দিয়ে নিউমোথোরাক্স এসছে, সিটি স্ক্যান করিয়েছি। এখন বেটার ম্যানেজমেন্টের জন্য আমরা আগরতলা জিবি হাসপাতালে পাঠিয়েছি। ম্যাম কোথায় থেকে আনা হয়েছে? মহারানী বিএসএফ থেকে আনা হয়েছে, নতুন বাজার হাসপাতাল থেকে আনা হয়েছে। মানে উনি নতুন বাজার হাসপাতাল থেকে এনেছে? হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, ওখান থেকে রেফার দিয়ে এখানে আনা হয়েছে। কি নাম ছিল ম্যাম? মণিকুণ্ডন। বাম দিকের চেস্টে ছিল লাগানো? হ্যাঁ, বাম দিকের চেস্টে ছিল। এখন কি জিবিতে রেফার করেছেন আপনার? জিবিতে রেফার করা হয়েছে। স্থিতিশীল আছে না কিছু আশঙ্কাজনকই আছে? আশঙ্কাজনকই আছে। এদিকে যতদূর খবর, এই ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে সহকর্মীদের মধ্যে। এদিকে এই সূত্রের খবর, গুলি লড়াইয়ের প্রশিক্ষণ চলছিল। সে সময় 26 বছর বয়সী এই মণিকুণ্ডের বুকে গুলি লেগেছে। এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি বের হয়ে আসে। শান্তন টিভি। কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সদর ও বিশালগড় মহকুমায়, আংশিক ক্ষতি 2 মহকুমাতে। রবিবার রাতে এবং সোমবার সকালে রাজ্যের বিভিন্ন মহকুমা কাল বৈশাখী ঝড়ের তাণ্ডব দেখেছে মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু সম্পদ। এদিনের কালবৈশাখী ঝড়ে 11,000 ভোল্টের বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে পড়ল বসতঘর এবং গির্জায়। ঘটনা সোমবার ভোরে চরিলাম ব্লকের বিশ্রামগঞ্জ আমতলী ভিলেজের 4 নং ওয়ার্ড কড়ইমুড়া এলাকায়। এদিন দমকা হাওয়ার সাথে মুষলধারে বৃষ্টি এবং ঘন ঘন বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের জেরে 11,000 ভোল্টের বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে গির্জায় এবং এক বসতঘরে পড়ে যায়। গদাঙ্গতি দেববর্মার বসতঘরের টিনের ছাউনিতে পড়ার পর চিৎকার শুরু করে। তাদের চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা। খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ ইলেকট্রিক সাবডিভিশন অফিসে। তখন বিদ্যুৎ নিগম থেকে কেউ ঘটনাস্থলে আসার জন্য ছিলেন না। পরে সকাল 11টা পর্যন্ত কোনো বিদ্যুৎ কর্মীর দেখা পায়নি গাদান্তি দেববর্মার পরিবার। গোটা পরিবার বিদ্যুৎ আতঙ্কে বাড়ির বাইরে দিন কাটিয়েছেন বলে জানা যায়। এলাকাবাসীর দাবি, অবিলম্বে যাতে গাছটি সরানোর জন্য উদ্ধারের কাজে হাত লাগায় প্রশাসন, না হলে যেকোনো ধরনের অঘটন ঘটার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিনের কালবৈশাখী ঝড়ে বিশালগড় ও বিশ্রামগঞ্জের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে হয়েছে। বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়েছে, পরিবাহী তারে ভেঙে গেছে বৈদ্যুতিক খুঁটি। और तार कलाइजाक मधुमनि लाइन फु जों आसुक साइमासि कारण समिन्द रंनो गावर फाइनो फका तार कलाइजाक परमाखे फुलाव कलाइखन का किसा हर प्रां खापु ओ गानानि बरं जेता तनेरो सामाता आनि बाय तंगर बन आनि बायनि नगनु म एबो नग बाय नांजाक बनिमो पालाबो बतने किसा अफिसार गय किसा अफिसं तारतारि फाइमनो खलायै रेखा सामानि किन्तु बरं थानानि फाइनानि बंनि पुखरी bayang, teitukuna bayang,
yang lasunan pun kosong toka. তার কি একদম পুরা কালা Tar hawa kalai toka iko. Oh tar mo hawa kalai toka. ও জায়গা আবার সেমন Mo hengke sulam bolok. Ke am wad ke konsen ke am tuli wad hengke mucai number. এদিকে কালবৈশাখী তাণ্ডব লক্ষ্য করা গেছে আগরতলা শহরেও। রবিবার মাঝ রাত থেকে ঝড়ো হাওয়ার সাথে ছিল বজ্রপাত। ভোরবেলা আগরতলা শহরে ব্যাপক বৃষ্টি হয়। উমাকান্ত বয়েজ হোস্টেলের পাশে একটি বিশাল আকৃতির গাছ ভেঙে পড়ে। এই গাছ ভেঙে পড়ে হোস্টেলের সীমানার দেওয়াল ভেঙে যায়। অপরদিকে এই বিশাল আকৃতির গাছ ভেঙে পড়ে রাস্তা আটকে যায়। খবর পেয়ে প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কাজে হাত লাগায় প্রশাসন। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। আরো জানা যায়, গাছটি বহু পুরনো গাছ ছিল। এই গাছটি ভেঙে পড়ে 50 ফুট উঁচু দেওয়াল ভেঙে পড়ে। হোস্টেলের ভেতর আরো বেশ কয়েকটি গাছ রয়েছে। অবিলম্বে গাছগুলো যদি কাটা না হয় তাহলে বিপজ্জনক অবস্থা হতে পারে বলে জানা যায় স্থানীয়দের কাছ থেকে। একজন ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক, এই গাছটা যখন পরে তখন চিৎকার দেওয়া না ভদ্রলোক শুয়ে আছে গা। আমি বৃষ্টির মধ্যে বাইরিয়া খালি আমার বাড়ির থেকে কাজটা করে বাইরিয়ে যেতেছি, এমন সময় 6:30 নাগাদ এইটা করে একদম পুরোনো গাছ। আরও ভিতরে আরও 2-3টা পুরোনো গাছ আছে, এগুলি না কাটলে বিপজ্জনক অবস্থিতি। গাছটা সকালবেলা 8টার সময় খবর পাইছি। অফিস ট্রেনে গাছটা করছে তৎক্ষণাৎ তাড়াতাড়ি ফরেস্টের সহযোগিতা আমরা পাশে ওয়ালটা করতে প্রায় 50-60 ফুট। ফরেস্টের মিউনিসিপ্যালিটির জনগণের সহযোগিতায় তৎক্ষণাৎ গাছটা তাড়াতাড়ি শেষ করছি। বিশালগড় সদর মহকুমা ছাড়াও রাজ্যের বিভিন্ন মহকুমায় কালবৈশাখী ঝড়ে তাণ্ডব লক্ষ্য করা গেছে। সঙ্গে পাল্লা দিয়ে প্রবল বৃষ্টি ও বজ্রপাত লক্ষ্য করা গেছে। খবর লেখা পর্যন্ত কারুর মৃত্যু কিংবা আহতের খবর নেই। শান্তন টিভি। পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিশালগড় থানার সামনে এক জুয়েলারি দোকানে থাবা বসালো চোরের দল। জানা যায়, সোমবার ভোরে বিশালগড় থানার সামনে এক জুয়েলারি দোকানের পেছনে দরজা ভেঙে চোরের দোকানে প্রবেশ করে। দোকানের লকার ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয় চোর। তারপর চোর দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ অর্থ সহ 30,000 টাকার জুয়েলারি চুরি করে নিয়ে যায়। তবে সম্পূর্ণ চুরির ঘটনা দোকানে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়ে। সোমবার সকালে জুয়েলারি দোকানের মালিক দোকানে গিয়ে চোরের ঘটনা দেখে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। পুলিশ দোকানের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে চোরের ঘটনার তদন্তে নেমেছে। ঘটনাকে কেন্দ্র করে বিশালগড় বাজারে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সকালবেলা দোকান খুললো, সেটা এই পেছনের দরজা খোলা। এবার আমার এই ঘরের স্টাফে খুলছে, সাহেবের সবজি ডয়ারের তালাবা। এবার আমার ফোন করছে, আমিও আইছি, সেটা দেখলাম আমার ডয়ারতে ধরে পেছনের যতটি ডয়ার আছে সবজি তালাবা। এবার সিসি ক্যামেরা অন করলাম, অন করে সেটা দেখলাম যে সবজি ডয়ার থেকে যা যা ঘোড়াগাড়ি আছে, মনে করো যে কারিগর যে কাজ করে ঘোড়াগাড়ি ডয়ারে থাকে। এরপরে মনে করো যে জারা জোড়ার যেটি আসলো এটা সব কাছে লইছে, লইয়া এটাও খুলছে। এটা খুললে সেই কিছু পাইছে না, অল্প কিছু ঘোড়াগাড়ি যেটি পাইছে গোটা থেকে লইছে। লইয়া যাওয়ার সময় এই পেছনে যে আমরা ঘর জারা দিয়ে প্রথম জারা জোড়া দিয়ে যে থালিয়ে দিয়ে ফেলানো গাতার থালিয়ে দিয়ে নিচ্ছে। এবং ঘটনাটা হয়েছে ভোর 4:30 থেকে ক্যামেরা জিরা দেখলাম আর কি। 4:30 থেকে প্রায় 4:41 অব্দি, মানে এটা ভোরবেলার ঘটনা। দোকান থেকে থানার দূরত্বটা কতটুকু হবে? 100 মিটার হইতো না। এই তো থানা, এই যে আমার লেফট সাইডেই থানা। থানার সামনে যে সিসি ক্যামেরাগুলো আছে সেগুলো কি সচল আছে না? এটা যদিও জানি না, তবে আমরা পুলিশে তো বিষয়টা জানানো হয়েছে বা পুলিশ আইসিরা দেখতেও গেছে বিষয়টির সাথে, বাজার ব্যবসায়ীকেও আইসে। টোটাল কত টাকার জিনিস নিয়েছে মনে হচ্ছে? সেরকম জিনিস তো নিতে পারছে না, জিনিস তো লকারে আছে। ধরেন যে আসলো এমন হয় 20-30 হাজার টাকার জিনিস, একটা আইডিয়া। দোকানের নামটা কি? নাম ভোলানাথ জুয়েলার্স, মালিকের নাম বিষ্ণু দত্ত। রাজধানীর রাধা মাধব মন্দির সংলগ্ন পুকুর সংস্কারের জন্য ভূমি পূজা করা হয় সোমবার। এদিনের ভূমি পূজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কমিশনার ডক্টর বিশাল কুমার,
ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর শান্তনা সাহা সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে মেয়র দীপক মজুমদার বলেন, 2018 সালে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর সমগ্র রাজ্যের উন্নয়নের পাশাপাশি আগরতলা শহরের উন্নয়নে কাজ শুরু করা হয়। আগরতলা শহরের বিভিন্ন ওয়ার্ডে অনেকগুলো জলাশয় দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেগুলোকে সংস্কার করে ব্যবহারের যোগ্য করে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়। সে মোতাবেক কাজও শুরু করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে এদিন রাধা মাধব মন্দির সংলগ্ন পুকুরটি সংস্কারের জন্য ভূমি পূজা করা হয়। প্রায় 86 লক্ষ টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে পুকুরটি সংস্কারের জন্য। আগামী দিনে পুকুরটি এলাকার লোকজন ব্যবহার করতে পারবে। আমাদের আগরতলা পৌর নিগমের দায়িত্ব নেওয়ার পর আমি এটা একটু আগেও বলবো, আমাদের রাজ্যে 2018 সালে বিজেপি সরকার আসার পর সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে আগরতলা শহরের উন্নয়নে কাজ হাত দেওয়া হয়েছে এবং আমরা লক্ষ্য করেছিলাম যে আগরতলা শহরে দীর্ঘদিন শহরে বিভিন্ন ওয়ার্ডে অনেকগুলি জলাশয় পরিত্যক্ত ছিল, সরকারের অভাবে ছিল, সেখানে জল দূষিত হচ্ছিল, পরিবেশ দূষণ হচ্ছিল এবং নেশার একটা আবর্জনা ফেলার জায়গা তৈরি হয়েছে। তো আমাদের সরকার এবং আমরা পৌর নিগম সিদ্ধান্ত নিয়েছি আগরতলা শহরে যতগুলি পুকুর আছে সেগুলিকে আমরা সংস্কার করব, তারপর বিউটিফিকেশনের মাধ্যমে এলাকা লোকদের ব্যবহার করার জন্য তুলে দেবো। তারই অঙ্গ হিসেবে আগরতলা শহরে বিভিন্ন ওয়ার্ডে আমরা অলরেডি কাজ শুরু করেছি। আজকে এই এলাকার লোকে রাধাবন্ধ মন্দির সংলগ্ন যে পুকুরটি পরিত্যক্ত ছিল, এই এলাকার লোকের দীর্ঘদিনের এটা সমস্যা, চাহিদা বা দাবিও ছিল। এটাকে আমাদের এই ওয়ার্ডের যিনি কর্পোরেটর শান্তনা সাহা বিশেষ উদ্যোগ আমি বলবো, এবং যারা আমাদের পৌর নিগমের আধিকারিকরা আছেন, অন্যান্য যারা এই এলাকার নেতৃবৃন্দরা আছেন, সবাই বলছিল যে পুকুরটা যাতে সংস্কার করা হয় দ্রুত এবং মানুষের চলাচল ব্যবহারযোগ্য করা হয়। সেদিকে লক্ষ্য রেখে আগরতলা পৌর নিগম প্রায় 86 লক্ষ টাকা ব্যয় করে পুকুরটা কাজ দেওয়া হয়েছে। শহরের প্রাণকেন্দ্রে দুঃসাহসিক চুরি, কয়েকশো মিটার দূরে বটতলা পুলিশ ফাঁড়ি, অথচ পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে চুরির ঘটনা সংঘটিত করেছে চোরের দল। ঘটনা রাজধানী বটতলা স্থিত বড়ির পুকুরপাড় এলাকায়। মোটে নিরাপদ নয় স্মার্ট সিটিবাসী। 3 দিন পর বাড়ি ফিরে দেখলেন ঘরে থাবা বসিয়েছে চোরের দল। এই ঘটনাটি সংঘটিত হয়েছে বটতলা পুলিশ ফাঁড়ির মাত্র কয়েকশো মিটার দূরে বুড়ি পুকুরপাড় সংলগ্ন বিনয় লস্করের বাড়িতে। চোরের দল নিয়ে যায় স্বর্ণালংকার ও নগদ অর্থ সহ বিভিন্ন সরঞ্জাম এবং নষ্ট করে যায় বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র। বাড়ির গৃহকর্তা এবং তার স্ত্রী জানান, 3 দিন পর বাড়িতে ফিরে দেখেন ঘরের দরজা ভাঙা। ঘরে প্রবেশ করে দেখেন সবকিছুই লন্ডভন্ড হয়ে আছে। নগদ 50 থেকে 60 হাজার টাকা নিয়ে গেছে চোরের দল। একই সঙ্গে 5 থেকে 6 ভরি স্বর্ণ নিয়ে গেছে। তারা প্রশ্ন করেন, পশ্চিম আগরতলা থানা এবং বটতলা পুলিশ ফাঁড়ির মাঝবর্তী এলাকায় এই ধরনের দুঃসাহসিক চুরির ঘটনা দ্বারাই স্পষ্ট নিরাপত্তা কতটা রয়েছে। তারা আরও জানান, বাড়ির পাশে পুকুর পাড়ে প্রতিদিন অবৈধ কাজকর্ম চলে, তাই স্থানীয়রা কোনোভাবে সুরক্ষিত নয় বলে দাবি করেন। আগেও বহু ঘটনা এলাকায় ঘটেছে। ঘটনাটা তো আমি আমার বাপের বাড়িতে গেলাম, আমার মায়ের কাজ। আমি বৃহস্পতিবার অফিস ছেড়ে 5:30টায় বেরোলাম। তারপর এই 3 রাত্র বাপের বাড়িতে ছিলাম। আজকে 5:30টায় এসে দেখি সামনে দরজা সব ঠিক আছে, এদিকে এসে দেখি দরজা একটু এভাবে আটকানো। তারপরে দরজা খুলে দেখি সব এই অবস্থা। তারপর তো আমরা পুলিশ কল করলাম, আপনারা কল করলাম, আশেপাশে সবাই আসলো, সবাই দেখলো এই অবস্থায়। তারপরে পুলিশ বললো লিস্ট করেন। আমার তো এই মুহূর্তে এসব দেখে লিস্ট করার মতো পরিস্থিতি নেই। আমার যতটুক মনে আসলো ততটুকু করলাম, কিন্তু বাকি আরো ছিল, ক্যাশ টাকাও ছিল। মোটামুটি মানে কেমন ক্যাশ 60-70 এরকম। কি কি জিনিস করতে গিয়ে চুরি হয়েছে? টাকা, গয়না আর কাপড় ড্রেস আমরা কইতে পারতাম না। কত ভরি স্বর্ণের ভরি কত টাকার জন্য হইতে পারে? 500 এমন হইব, 500 লাখ হইব। আর এমনি কাগজপত্র কিরকম ক্ষতি হয়েছে কিছু? ক্ষতি তো এগুলি ক্ষতি ধরলে আমি কাউন্ট করতে পারতাম না। আমার 4টা গডরেজ, 1টা 2টা 3টা গডরেজ,
এই যে সুকেস, আলনা, খাটের বক্স, দরজা, এই দরজা আর কাগজপত্র তো দেখলেন, আমার অরিজিনাল পর্চা, আমরা দুইজনে চাকরি করি, দুইজনের অরিজিনাল পেপার সব নষ্ট। এই যে দেখেন কিভাবে ফেলে রেখেছে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। শান্তন টিভি। আজ ত্রিপুরী সম্প্রদায়ের ধর্মীয় উৎসব গড়িয়া পূজা। এটি একটি ধর্মীয় উৎসব। রাজ্যের অত্যন্ত ধুমধাম করে পালিত হয় গড়িয়া পূজা। প্রতি বছর বৈশাখ মাসের 7ম দিন এই উৎসব অনুষ্ঠিত হয়। ঘরের গৃহকর্তা এই গড়িয়া পূজা করেন। একটি বাঁশের খুঁটি, যা পশু সম্পদ এবং সম্পদের দেবতাকে প্রতীকী করে ফুল এবং মালা দিয়ে পূজা করা হয়। নিয়ম মেনে গড়িয়া উৎসবের পৃষ্ঠপোষক দেবতা গড়িয়ার ছায়ার নিচে দিয়ে কারুর যাতায়াত নিষিদ্ধ। পূজা চলাকালীন গড়িয়ার সামনে ঢোল বাজিয়ে, গান গেয়ে এবং নৃত্য পরিবেশন করে দেবতাকে খুশি করা হয়। তারপর ভক্তরা মুরগি বলিও দেন। আগরতলা কৃষ্ণনগর বয়েজ ক্লাবের উদ্যোগে গড়িয়া পূজার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি ভগবান গড়িয়ার কাছে রাজ্যের মঙ্গল কামনা করেন। অপরদিকে আগরতলা পৌর নিগমের 19 নং ওয়ার্ড এলাকায় রিসা ও পাসরা বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি রাজ্যবাসীকে গড়িয়া পূজা উপলক্ষে শুভেচ্ছা জানান। এদিন আগরতলা অ্যাডভাইজার চৌমনি এলাকায় গড়িয়া পূজার আয়োজন করা হয়। পুরোহিত জানায়, এটি হিন্দু দেবতার পূজা। যুগ যুগ ধরে এই পূজা চলে আসছে রাজ্যে। অত্যন্ত নিয়ম মেনে এই পূজার আয়োজন করা হয়। পূজাটা কবে থেকে প্রচলিত বলতে আমরা ওই আই থেকে যেটা মানে একটা গভর্নমেন্টের একটা ডিসার গড়িয়া পূজা এরকম একটা বই আছে। এই বই থেকে জানতে পারা যায় যে আমরা ডাঙ্গাইফা থেকে বহুত হাজার হাজার বছর থেকে এই পূজাটা করা হয় শুনেছিলাম। এবং আমাদের আসমারাও এই উল্লেখ আছে যে গড়িয়া পূজা মানে হাজার হাজার বছর থেকে করা হয়। এই গড়িয়া পূজা করাটা মেইন হচ্ছে প্রথম মানে পয়লা বৈশাখ থেকে বা বৈশ থেকে, অনেকে বৈশ থেকে করে, বৈশ থেকে কইরা হসিনি সাজেনে কয় মানে 7 দিন 7 রাত যখন থাকে তখন আবার শেষ দিকে সেনা আয়ে, ওই সেনা দিকে আবার পূজা করলে পূজা থেকে মানে তারা বিদায় দেওয়া হয়। ওই পূজাটা কেন করে মানে আমরা বছর আসলে ধরুন মানে শান্তি সম্প্রীতি, অর্থাৎ নিজেদের পরিবারে কিভাবে মানে উন্নত হবে, দ্বন্দ্ব কীভাবে আসবো, বা বাচ্চা এই বছরে কীভাবে উন্নত হবে, বা আমাদের আশেপাশে যে ময়ার বা রাজ্যের কীভাবে উন্নত হইব, এসব পুরো কামনা করেই এই পূজাটা করা হয়। শ্রী বাবা গড়িয়া পূজার আয়োজন করা হয়েছে। এটা অনেক প্রাচীনতম পুজো। এই এলাকায় প্রায় শতাধিক বছর ধরে গড়িয়া বাবা পূজা করা হচ্ছে। তো আমি প্রথমে পুজো উদ্যোক্তা যারা এই এলাকায় বসবাস করেন এবং যারা উদ্যোগ গ্রহণ করেছেন তাদেরকে অনেক অনেক আজকের এই গড়িয়া বাবা পূজা শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। পাশাপাশি শহরবাসী সহ রাজ্যবাসীর কাছেও আমার ধন্যবাদ সঙ্গে সঙ্গে শুভেচ্ছার সঙ্গে সঙ্গে আমার গড়িয়া বাবার কাছে প্রার্থনা যাতে সবাই সুখ সমৃদ্ধি হয়, সবাই শান্তিতে বসবাস করতে পারি, যেভাবে আমরা আমাদের যে পরম্পরা রাজ্যে যে ঐতিহ্য সেভাবে আমাদের থাকতে পারি। তো গড়িয়া বাবা আমরা জানি যে সমৃদ্ধি এবং শান্তির প্রতীক। প্রতিটি পরিবারে যাতে শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায় সেই লক্ষ্য রেখে আমরা গড়িয়া বাবার আরাধনায় ব্রতী হই। তো গড়িয়া বাবা আগে আমরা জানতাম যে এটা জনজাতি বা একটা অংশের মানুষের দেবতা। আসলে এখন রাজ্যের সব প্রত্যেক অংশের মানুষের কিন্তু গড়িয়া বাবা উনি এক দেবতা হয়ে গেছেন। এখন দেখবেন সারা রাজ্যের সঙ্গে শুধু আগে জনজাতি এলাকায় গড়িয়া বাবা পূজিত হতো। এখন সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে, আগরতলা শহরে বিভিন্ন ক্লাব, সামাজিক প্রতিষ্ঠান, ব্যক্তি কিন্তু গড়িয়া বাবা পূজা করছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এটা একটা বার্তা যে আমাদের রাজ্যের একটা মহল তৈরি হয়েছে যার যার ধর্ম কর্ম করার মতো। জাতি জনজাতি সব অংশ মানুষ এই গড়িয়া পূজায় অংশগ্রহণ করে। এটা একটা ঐক্যের বার্তা আমাদের রাজ্যের জন্য, শান্তির বার্তা। আমার আজকের এই শুভ দিনে বাবা গড়িয়া গাছে প্রার্থনা থাকবে আমাদের রাজ্যের যে পরম্পরা, যে ঐতিহ্য, জাতি ধর্ম বর্ণ সে আমরা সমস্ত পূজা অংশগ্রহণ করি প্রত্যেকটি জাতি অংশের মানুষ, সেটা যাতে বজায় থাকে, সেটা যাতে আরও সমৃদ্ধ হয় এবং রাজ্যে যাতে স্থায়ী শান্তি যেটা পড়ছে সেটা যাতে আরও ত্বরান্বিত হয় এবং সকল অংশের মানুষের সুখ সমৃদ্ধি যাতে বৃদ্ধি পায়। আবারও আমি এই এলাকা সহ যারা পুজো উদ্যোক্তা তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে আসতে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার কর্তৃক যে ওয়াকফ আইন প্রণয়ন করেছে তার বিরুদ্ধে সারা দেশে আন্দোলন চলছে। কমলপুরের 17টি মসজিদের পক্ষ থেকে ইসলামিক
ইনসাফ পরিষদ গঠন করা হয়েছে। গত 18 এপ্রিল এই পরিষদ গঠন হয়। সোমবার কমলপুর প্রেস ক্লাবে পরিষদের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আহ্বান করা হয়। তারা কেন্দ্রীয় সরকার ওয়াকফ আইন সংশোধনী এবং দেশের সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানায়। তারা জানায় আগামী 26 এপ্রিল তারা মোহনপুর জামে মসজিদের সামনে 3 ঘন্টার গণ অবস্থান করবে। পাশাপাশি তারা সমাজ সেবামূলক কাজ করবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি মুফতি ফায়াজ উদ্দিন, সম্পাদক আইনজীবী আমিনুল হক ও কোষাধ্যক্ষ ফারুক মিয়া সহ অন্যান্যরা। তাদের কমিটির সদস্য সংখ্যা 75 জন। তাদের দুটি দাবি হল ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহার ও সুপ্রিম কোর্টে ন্যায় বিচার। এমনটাই জানান আইনজীবী আমিনুল হক ও অবসরপ্রাপ্ত শিক্ষক আলমাস মিয়া। সারা ভারতবর্ষের যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025 এর কিছু কিছু ধারা, সমস্ত ওয়াকফ বিলটাই একেবারেই অগ্রহণযোগ্য নয়। কিছু কিছু ধারা, যেই ধারা আর জন্য মাননীয় সুপ্রিম কোর্ট সেখানে দৃষ্টি আকর্ষণ করেছেন, সেই হিসাবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশ মোতাবেকে সারা ভারতবর্ষে যেভাবে আন্দোলন চলছে, আমরাও শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক উপায়ে শান্তি সম্প্রীতি বজায় রেখে অন্যান্য গैर মুসলিম যারা আছে তাদের সঙ্গে আমরা একই সুরেই আমরা এই আইন প্রত্যাহারের আমরা দাবি জানাচ্ছি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।